আপনি একদিন কলকাতা জুড়ে ট্রামে করে হই হই করে ঘুরে বেড়ালেন, কেউ আপনার থেকে একটা পয়সা, টাকা নয়, একটা পয়সা ভাড়া চাইল না। খুব স্বাভাবিক এই ঘটনা, এই গল্প আপনার স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। আপনার স্মৃতিতে এমন গল্পও আছে যা এতটাই অন্ধকারাচ্ছন্ন আপনি অন্য কাউকে সেটা বলতে চান না। এই কিছু অন্ধকারে থাকা গল্প, কিছু আলোতে থাকা গল্প, এসব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের স্মৃতির সিন্ধুক। এমন কিছু ঘটনা যা আমরা ভুলতে চাই না, আমরা বারবার মনে করি, আর সেগুলোই আপনার কাছে আমরা পৌঁছে দিতে চাই তাদের মাধ্যমে যারা সেই ঘটনাগুলোকে প্রত্যক্ষ করেছিলেন আর রেখে দিয়েছেন তাদের স্মৃতির সিন্ধুকে। স্মৃতির সিন্ধুক তাই পুরনো দিনের জমানো গল্পের আসর। তাহলে শুরু করা যাক গল্প বলা। যখন ওই দাঙ্গা হচ্ছিল তখন আমরা শ্যামনগরে থাকতাম। ওই যে ডাইরেক্ট অ্যাকশন 16 অগস্ট, সে মারামারি হলো, ইনকলাব জিন্দাবাদ, আমরা জিতেছি, অমুক করেছি, সে যা স্লোগান হয় সে সমস্ত। জেলের যে ঘরটা, তার যে শিকগুলো থাকে না, জানলার মতো মনে হচ্ছে, তার ভিতরে মুখখানা, তার ছবিটা। 15 আগস্টের দিনটা আমার মনে থাকবে একটা কারণের জন্য। সেদিন ট্রাম কোম্পানি অ্যানাউন্স করেছিল সারা কলকাতা তোমরা ট্রামে ঘোরো, কারোর পয়সা লাগবে না। এই সুযোগটা তো আমরা পাই না, পেয়ে সারাদিন ঘুরেছিলাম ট্রাম। ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখেছিলাম পল স্ট্রিট মার্কেট, তার উল্টো দিকে গাড়ি বারান্দাওয়ালা বিরাট মার্কেট, নিচে জুতো দোকান, দোকানের উপরে ওই বাড়িতে বারান্দা, মানে উপরে যে বারান্দার মতো যেটা, সেখানে একটি মেয়েকে ভারত মাতা সাজিয়ে, হাতে ফ্ল্যাগ দিয়ে, কান নিচে দাঁড় করিয়ে দড়ি দিয়ে কোমরে বেঁধে, পায়ে বেঁধে করে এর সঙ্গে লাগিয়েছে। দেখলে মনে হবে সত্যি ভারত মাতা দাঁড়িয়ে আছে। প্রচুর লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। ওরা কয়েকজনকে রেডি করে রেখেছিল, একজনকে কিছু সময় রাখে, তাকে চেঞ্জ করে আরেকজনকে বসে। এটা বুঝবো না যে হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি, ভারত মাতার স্বাধীনতার পতাকা নিয়ে বেরো। এইটা হচ্ছে 15 আগস্টে আমার দেখা সবচেয়ে ভালো। হইচই বলতে কি, পাড়ায় পাড়ায় পতাকা নিয়ে, তো ইনকলাব জিন্দাবাদ, আমরা জিতেছি, অমুক করেছি, সে যা স্লোগান হয় সে সমস্ত দেওয়া হলো। আর ট্রামে এই বিনে পয়সায় ঘোরা। আর আমাদের পাড়ায় একটি মিষ্টির দোকান ছিল, সেটা উঠে গেছে। সে দিন ভোর জিলিপি ভেজেছে আর ফ্রি ডিস্ট্রিবিউট করেছে। এবং আমি বোধহয় সেদিন, আমার যতদূর মনে আছে, 8টা না 9টা জিলিপি খেয়েছি। আমার 11 বছর বয়স, 47-47 বছর, আসলে ভালোই মনে আছে। তখন আমি বোধহয় 5 টাইমে পড়ি। তার আগের বছরে তো সারা বছর ওই যে ডাইরেক্ট অ্যাকশন 16 অগস্ট, সে মারামারি হলো, হিন্দু মুসলিম রায়ট। নেক্সট পরের বছরই 15 অগস্ট, সেটা হলো স্বাধীনতা। আমার বাড়ির চেহারাটা মনে আছে, আমরা তখন ছোটো, কিন্তু ওই যে পার্টিশন হচ্ছে, সে তখন তো ব্যাপারটা বুঝিনি পার্টিশনটা কী ব্যাপার। কিন্তু বাবা বাবা বলছি, কাকা এবং বাড়ির সব বড়োরা, দাদারা সবাই ঘরে বেশ বসে রাত্রিবেলা 12টার সময় বোধ হয় ওই স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অ্যানাউন্সড হলো, এবং পণ্ডিত নেহেরু বলে কি বলছেন আর কি। তো আমরা কিছু বুঝবো টুঝবো না, কিন্তু বড়োরা যারা বসেছেন বেশ খুব মারাক্রান্ত মুখে আর কি। হয়তো আমি পরে বুঝেছি যে ওটা পার্টিশন হচ্ছে সেই ব্যাপারটার জন্যে আর কি। স্বাধীনতা হলো, সঙ্গে সঙ্গে দেশ ভাগ হয়ে গেল। সেইটা নিয়ে ওরা কটা খুব মর্মান্তিক ইয়ে, সবাই ওটা শুনছেন, খুব সিরিয়াস লেকচারটা রেডিওতে। তখন তো রেডিওতে সব পাড়ার রাস্তার লোক জমা হয়ে যেত, কারণ সব বাড়িতে তো রেডিও ছিল না। আর এই হলো স্বাধীনতা। কলকাতা শহর লাইট দিয়ে স্বাধীনতা জন্য। আমি তখন ছোটো, এই যে দাদারা বেড়াতে নিয়ে গেল দেখাতে, কি সুন্দর সাজিয়েছে সারা শহর আলো দিয়ে দিয়ে, এরকম মানে স্বাধীনতা আর কি। আর আর ট্রাকে করে, মানে আগের কত বছরই এটা মারামারি হয়েছে, আর এই বছর সব হিন্দু মুসলিম ভাই ভাই করে স্লোগান দিতে দিতে সব ট্রাকে করে করে শহরের রাস্তায় ঘুরছে টুরছে আর কি এরকম। স্বাধীনতার সময় আমি আগরতলায় গিয়েছিলাম। ওইখানে প্রসেশন হলো, মোমবাতি জ্বালিয়ে প্রসেশন হলো, গান টান হলো, সবাই আনন্দ করছে, পতাকা ওড়াচ্ছে, প্রভাত ফেরি হয়েছিল, গান গিয়ে গিয়ে সব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর যখন সেই প্রত্যক্ষ সংগ্রাম, যখন ওই দাঙ্গা হচ্ছিল তখন আমরা শ্যামনগরে থাকতাম।
তার এখন মনে হয় হাস্যকর, আমরা ছাতের ওপরে অনেকগুলো ইট নিয়ে রেখে দিয়েছিলাম, লোক যদি পাঁচিল দিয়ে ঢুকতে চায় আমরা ইট ছুঁড়ে মারবো। তা সে যাই হোক, আমি দেখেছি যে লোকের কাছে ছোড়ার আঘাত খেয়ে লোক গঙ্গায় নেমে পড়েছে ভয়ে পালাবে বলে। আবার একবার 1950 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, স্কুলে যাচ্ছি, দেখি রেলওয়ে ক্রসিংয়ের কাছে, লেভেল ক্রসিংয়ের কাছে একটা লোক উবুড় হয়ে পড়ে রয়েছে, তার পিঠে একটা গভীর ক্ষত, মানে ছোড়া মেরেছে, আর সেই মরে গেছে। যাই হোক, ফেরার সময় দেখি আর মৃতদেহ সেখানে নেই। এই মোটামুটি দেশভাগের সময়কার আমার যা মনে আছে আমি বললাম। মহাত্মা গান্ধীকে আমি দেখেছি আমার মনে হয় 1945 সালে, 9 বছর বয়সের সময়। আমার মায়ের খুব এইসব আগ্রহ ছিল। ওই শ্যামনগর থেকে সোদপুর, ওই মাঝখানেই পড়ে শিয়ালদা আসতে, ওইখানে একটা গান্ধী আশ্রম আছে, সেইখানে মহাত্মা গান্ধী আসতেন। সেইখানে আমার মা এসেছিলেন, তখন বাচ্চা ছেলে আমি, আমার মা আমাকে সঙ্গে করে এনেছিলেন। আমার মনে আছে কেন আরো, মহাত্মা গান্ধী আমরা ফটোয় যে চেহারা দেখি এবং যে ভঙ্গি দেখি, হুবহু একরকম ভঙ্গিতে উনি বসেছিলেন এবং একরকম চেহারার কোনো তফাৎ নেই। সেই জন্য মনে হয় মানুষটা যেন একদম বসে আছে। একজন আমি দেখেছি মহাত্মা গান্ধীকে, আরো অন্য লোক হয়তো দেখতে পারতাম কিন্তু অত কৌতূহল ছিল না। আর দেখেছি শেখ আবদুল্লাহকে, যেটাও একটা বিশেষ ঘটনা। কলকাতায় কোনো একটা সভায় উনি এসছিলেন। জয়প্রকাশ নারায়ণকে দেখেছি, উনি শ্যামনগরে গিয়েছিলেন। আর দেশভাগ হওয়ার আগে দেশভাগের সপক্ষে বলবার জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমি দেখেছি। তা যারা একটু নাম করা লোকের ভেতরে এদের দেখেছি। আর সেই রকম কিছু, আর জওহরলাল নেহরুকে দেখেছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, তখন আমার অনেক বয়স। ওই হইচই এ পর্যন্ত আর কিছু বুঝিনি। কেননা উনি তো দেশ ছেড়ে চলে এসছেন, উনি যে সেও তো একটা গল্প। যাই হোক, সেটা বাদ দিন। উনি দেশ ছেড়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হয়ে আফগানিস্তানের ওখান থেকে কি করে জার্মান দূতাবাসের মাধ্যমে চলে গেছিলেন জার্মানিতে। তা যাই হোক, তার চলে যাওয়ার পরে তো আর বিশেষ কিছু খবর পাওয়া যায়নি। তারপরে উনি, আমি শুনেছি যে রেডিওয় উনি একটা ভাষণ দিয়েছিলেন। না, আমি সেটা শুনিও নি। আর মানে তখন আমার বয়সও খুব কম। আর এখন শুনলে আসবেন, তখনকার দিনে রেডিও ছিল একটা লাক্সারি, বিলাসিতা। খুব কম লোকের ঘরে রেডিও থাকতো। রেডিও থাকা মানে ওটা বড় লোকের লক্ষণ, বুঝেছেন? এখন লোকে ভাবতেও পারবে না তা সুতরাং সেসব শোনা বেশ কঠিন ছিল। ওই মহালয়ার গান হতো, প্রতি মহালয়ায় শোনবার জন্যে অন্য লোকের বাড়িতে যেতাম, নিজের বাড়িতে রেডিও ছিল না। তা রেডিও ছিল না, ফ্যানও ছিল না। ফ্যান হয়েছে অনেক পরে। উদ্বাস্তুদের আগমন সম্বন্ধে দেশভাগ যে হয়েছে তার দুটো ওয়েভ, মানে একসঙ্গে অনেক আশা, যেটা আস্তে আস্তে হয়েছে, কখনো 100, কখনো 500, তা বলছি না। একসঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুবার এসছে। একবার দেশভাগ হওয়ার সময়, আর একবার 1950 সালে, আরও একবার এসছে কিছু 1971 সালে। তা সে যাই হোক, ওই 50 সালে তখন তো আমার বয়স 14 বছর। তখন কলকাতায় এলে দেখতাম শিয়ালদা স্টেশন একদম গিজগিজ করছে লোকে। ওই যেমন 47-এ একটা রায়ট হয়েছিল, তেমনি 50 সালেও একটা, তখনকার পূর্ব বাংলায় খুব বড় রায়ট হয়েছিল। এবং তখন অনেকে পালিয়ে এসেছিল। ওই শিয়ালদা স্টেশন কোথায় যাবে তারা থাকতো। তা আমার মনে আছে তখনকার দিনে আমার বাবার বাড়ির অবস্থা ছিল আমাদের থেকে একটু ভালো। তা আমার মামার বাড়িতে অনেক আশ্রিত মহিলা থাকতেন, হয়তো বিশেষ কেউ নেই, তারা বাড়িতে থাকে, তারা
রান্না বান্না করে, কি কাজকর্ম করে, খায়, এরকম। তা আমার মা বলছে শ্যামনগরে থাকার সময় একজন মহিলা ওই বাড়িতে থাকতেন, তাকে আমার মা বলতেন বিহারি পিসি। কেন বলতেন জানি না, তিনি ভিক্ষে করতে এসছেন। তার মানে তিনি উদ্বাস্তু হয়ে শ্যামনগরে এসছেন। শ্যামনগরে একটা জায়গা ছিল, সেখানে অনেক উদ্বাস্তু এসে উঠেছিল, তিনি সেইখানে উঠেছেন। উঠে আর কি করবেন, এদিক ওদিক ভিক্ষে করে যা পাওয়া যায়। তা দেখেন মা, যে সেই তার বাড়িতে যে থাকতো সে ভিক্ষে করতে এসছে। এটা একটা বিশেষ ঘটনা। তা সে যাই হোক, কিন্তু বললাম তো রায়টের সময়ও আমার বয়স কম, তারপরেও তো আর, তো যা হওয়ার তো হয়েছে আর কি। রায়টের সময় শ্যামনগরে মুসলিম অনেক ছেড়ে চলে গেছিল, এটা আমি দেখেছি। আমার বাড়ির থেকে অল্প দূরে, হয়তো 100 গজ 200 গজ দূরে, দুটো তিনটে বাড়ি দেখেছি, তারা বাড়ি ছেড়ে চলে গেছে এবং তার বাড়িতে সব লোক গিয়ে লুটপাট করছে, যা আছে সব নিয়ে যাচ্ছে, দেখেছি আমি। আর এছাড়া ওই ওই যে বললাম, যে লোক দেখেছি যে ছোড়া মেরেছে, সে পালাতে না পেরে গঙ্গায় নেমে পড়েছে, কোথায় যাবে বুঝতে পারছে না। আর ওই স্কুলে যাওয়ার সময় দেখেছি সে পড়ে আছে। মোটামুটি এইটুকুই আমার রায়ট সম্বন্ধে, এইটুকুই দেখা, আর কিছু দেখা না। বিপদের আমি রায়টের ব্যাপারে কোনো সম্মুখীন হইনি। নকশাল আন্দোলনের সময় আমি বর্ধমানে চাকরি করতাম। তা এই 1900, আমার মনে হয় আমি বর্ধমানে ছিলাম 1968 থেকে 71। তা ওই সময়ে আমি একটা গভর্নমেন্ট কোয়ার্টার্সের দোতলায় থাকতাম। আমি দেখেছি রাস্তায় হয়তো সন্ধ্যের পরে একজন লোক দৌড়চ্ছে, তার পেছন পেছন আরেকজন দৌড়চ্ছে, সে মরে গেলাম বলে চেঁচাচ্ছে, এইটুকু দেখেছি, আর কিছু দেখিনি। আর লোকে খুব ভয় পেত, সন্ধ্যের পরে বেশি বাইরে বেরোতো না এ পর্যন্ত। তবে কলকাতায় আমি গল্প শুনেছি অনেক, যে এইরকম মানে মারামারি করার, এরকম অনেক গল্প শুনেছি। আমি নিজের চোখে সেরকম কিছুই দেখিনি। 15ই আগস্টে যে স্বাধীনতা দিবস, আমরা যখন সবাই পতাকা তুলে রেডি হয়েছিল পতাকা নিয়ে, কিন্তু যখন শুনলো তখন সবাই বিমর্ষ হয়ে গেল। সবাই এক জায়গায় বসে কি আলোচনা করলো জানি না, আমরাও সেই ইয়েতে থাকলাম, শুনলাম, ভয়তে ভয়তে কাটাতে হতো। তারপরে কাকা ওখান থেকে লিখে পাঠালেন যে দাদা আপনারা চলে আসুন, আপনারা কিন্তু আর আসার সময় পাবেন না। আর আমি বলছি আপনারা এখনই যা যা আছে বাড়িঘর, যতটুকু যা পারেন দিয়ে, যতটুকু যা পারেন বিক্রি করে চলে আসুন। স্বাধীনতার 1 বছর পরের দিনটা, আমার ফার্স্ট কুর্তির দিনটা আমার মনে আছে, কারণ ওখানে সেদিন হয়েছিল, সেখানে সেভাবে হয়তো রাত 12টার সময় স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, এখন যেটা বুঝতে পারছি। তা সেখানে সেই মানুষজন সেই স্বাধীনতা উপলব্ধি কী করেছিলেন, যেটা বা আমাকেও সেভাবে খেয়াল নেই। কিন্তু স্বাধীনতার আগের ঘটনা একটা মনে পড়ে, যে বাচ্চা, আমরা তো প্রাইমারি স্কুল, বাচ্চা ছেলেদের সামনে একটা ফ্ল্যাগ ছিল, যে ওই একটা বলছে ভোট দাও মনোরঞ্জন গুপ্তকে, ভোট দাও। মনোরঞ্জন গুপ্ত একজন কংগ্রেসের নেতা ছিলেন। তার জেল, মানে ওই জেলের যে ছবিটা আর কি, মানে যে জেলের যে ঘরটা, তার যে শিকগুলো থাকে না, জানলার মতো মনে হচ্ছে, তার ভিতরে মুখখানা, তার ছবিটা আর কি, সেরকম একটা পোস্টার দিয়ে ওই প্রসেশনটা ছিল, এবং ওই সবাই মিলে চিৎকার করে বলছিল মনোরঞ্জন গুপ্তকে ভোট দিন। তার সঙ্গে আমার পরে দেখা হয়েছিল, তখন আমার বয়স 16 এরকম হবে, এই যাদবপুরে দেখা হয়েছিল। যাদের কথা এতক্ষণ ধরে শুনলেন তাদের বয়স 90-এর কাছাকাছি। তার মানে জীবনে 90টা বছর, 9টা দশক তারা কত না ঘটনা দেখেছেন। আর যে ঘটনাগুলো তারা দেখেছেন তার কত না স্মৃতি তাদের কাছে সযত্নে রাখা রয়েছে। কিন্তু খুব স্বাভাবিক, কালের নিয়মে একদিন তারা হারিয়ে যাবেন
আর হারিয়ে যাবে এই ঘটনাগুলো। তাই এই ঘটনাগুলোকে আমরা জমিয়ে রাখতে চাই, পুরনো দিনে জমানো গল্পের আসর আপনাকে শোনাতে চাই। তাই এই গল্পগুলোকে আমরা সযত্নে রাখছি আমাদের স্মৃতির সিন্ধুকে, শোনার স্মৃতির সিন্ধুকে, আপনাকে দেখানোর জন্য, আপনাকে শোনানোর জন্য। সবে শেষ হলো স্মৃতির সিন্ধুকের প্রথম পর্ব। আগামী পর্বগুলোতে আপনি আরও কী কী দেখবেন, আরও কী কী জানবেন, স্মৃতির সিন্ধুক থেকে আমরা কী কী মণিমুক্ত আপনার সামনে হাজির করব, তা দেখতে জানতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে বা ফলো করতে হবে স্মৃতির সিন্ধুক। আপনি এতক্ষণ দেখলেন শোনো না স্মৃতির সিন্ধুক, পুরনো দিনের জমানো গল্পের আসর।